আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও সংবিধান সংশোধনে কমিশন গঠন করা হয়েছে। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া শ্রমিকদের সমস্যা স্থায়ী সমাধানে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। শরীয়ত খানের রিপোর্ট। আসসালামু আলাইকুম। দায়িত্ব নেয়ার 1 মাসে তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রথমেই বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করল। দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায়। সেনা, নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের কারখানা চালু রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কক্ষীভূত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। ডক্টর ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হবেন বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈত চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়ার কথাও বলেন অধ্যাপক ইউনূস। ও রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। নিয়োগের পর 8 জেলা প্রশাসকের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। এছাড়া রদবদল করা হয়েছে 4 জেলার ডিসিকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, ডিসি নিয়োগকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ খতিয়ে দেখতে 1 সদস্যের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল 9 ও 10 সেপ্টেম্বর 2 দফায় 59 জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। নিয়োগের পর বিগত আমলে বঞ্চিত একদল কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিতদের পক্ষে তাদের দাবির কথা আবারও তুলে ধরেন তারা। জেলা প্রশাসক হিসেবে কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে, তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে, যেহেতু এই সকল কর্মকর্তারা বিভিন্নভাবে বিগত সরকারের বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, যোগ্যতার ভিত্তিতে আইনি সঠিক প্রক্রিয়ায় ডিসিদের নিয়োগ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর, আরেকটা জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। আমাদের 34 জনের কথা ছিল, তার মধ্যে 8 জন তুলে ফেললাম, 8 জনের মধ্যে একজন বাদ, সিলেটের 8 জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। নানান এই আপনাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদের নেতৃত্বে 1 সদস্যের কমিটি গঠনের কথা জানান সচিব। 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মোর দ্যান 300 অফিসার 3 দিনের মাথায় আপনার প্রমোশন পেয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি। আমাদের সরকার তো আমি কি বলবো, আমাকে আনা হয়েছে অনেক পরে, তারপর তো উই আর ম্যাচিং, আমরা ম্যাচ করতেছি। তো ছাত্রদের রক্তের বিনিময়ে এই সরকার গঠন হয়েছে উল্লেখ করে সচিব বলেন, আন্দোলনকারীদের তা স্মরণে রাখা উচিত। সরকার জনস্বার্থে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা সকলে নিয়ে আসছে। জনগণের এই স্বার্থ আপনারা আমরা মিলে রক্ষা করতে হবে। আশিকুল আলম, RTV, ঢাকা। শ্রমিক অস্থিরতায় আজও সাভার গাজীপুরের 95 কারখানা বন্ধ ছিল। এর মধ্যে আশুলিয়া শিল্পাঞ্চলের 45টি কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরের বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। এমন পরিস্থিতিতে শ্রম অসন্তোষের প্রকৃত ঘটনা জানতে ও সমস্যা সমাধানে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন শ্রম উপদেষ্টা। সাদিয়া কানিজার রিপোর্ট। বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে বেক্সিমকোর বিগ বস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে বিক্ষুব্ধরা কারখানায় আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের বাধার মুখে পড়েন। এদিকে দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় বুধবারও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত 70টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। গাজীপুরেও অন্তত 25টি কারখানায় কাজ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, অসন্তোষের প্রকৃত কারণ জানতে কমিটি গঠন করা হয়েছে। দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি, সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি, শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি, সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কি কি চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি। এখন একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে, তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব। পোশাক মালিকদের সংগঠন BGMEA সভাপতির আশা, রোববারের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে। একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে তাদের গতকালকে বেতন দেওয়ার কথা ছিল, সেটা গতকালকে শ্রমিকরা অপেক্ষা করতে পারে নাই। আজকে ওই ফ্যাক্টরি থেকে যে শ্রমিকরা রেজিস্ট্রেশন করেছে, আশেপাশে ফ্যাক্টরিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে, বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরির বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে, শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে পোশাক শিল্পকে বাঁচাতে কাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের সকল পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন BGMEA সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে আশুলিয়া নরসিংহপুরে চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, এই শিল্পকে যারা ধ্বংস করার পায়তারা করছে তাদেরকে প্রতিহত করতে হবে, আর এজন্য মালিক, শ্রমিক জনতা সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান BGMEA সভাপতি।
টাকা পাঠায় এই দুইটা বাংলাদেশের অর্থনীতি থেকে আছে শুধুমাত্র নিজেরা ভাঙেন আপনার সামনে আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সবাইকে হাতে হাত মিলে এই সাময়িক দুর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ালে আমার বিশ্বাস অতীতেও যেমন আমরা সমস্ত সমস্যা অতিক্রম করেছি, সমস্ত বাধা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আজকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সময়, আজকে বাংলাদেশের এই সময় আমি আবার বিজেপির সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই সহযোগিতা করেন, আমাদের এলাকাবাসী সবাই সহযোগিতা করবে। আমরা সবাই কালকে যেন কাজে যোগ দেই এবং কালকে থেকে যেন উদাহরণ তৈরি হয়। চাহিদার দ্বিগুণ উৎপাদন সক্ষমতা এবং বারবার দাম বৃদ্ধির পরও চরম লোডশেডিংয়ে নাকাল দেশের মানুষ। বিদ্যুৎ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই সক্ষমতা বৃদ্ধি করে শেখ হাসিনা সরকার ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হয় লুটপাটের সুযোগ। সরকার পতনে যার ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার এই সেলুনে ভর দুপুরেও অন্ধকার। বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ ধরলেও লোডশেডিং এ বিপর্যস্ত এই কর্মী। আধো আলো অন্ধকারে দিয়ে যাচ্ছে গ্রাহক সেবা, ঝরছে ঘাম। ঘন্টাখানেকের পরে একটু আসছিল, আসে চলে গেছে। যেমন এই তো এই গরমের মধ্যে দেখেন গাইমেসিমে শেষ, কাজ করতে পারতেছি না, লাইট নাই, ইয়ে নাই, ফ্যান নাই, কাস্টমারও আসতেছে না। বিদ্যুৎ ছাড়া চলার একটা ঘন্টা, একটা মুহূর্ত, একটা মিনিট এখানে কোনোভাবেই সম্ভব নয়। লোডশেডিং এর কাজ বন্ধ ক্ষুদ্র কারখানা ও দোকানেও। অতিষ্ঠ গরমে আসছে না ক্রেতা, বিক্রি বন্ধ। খাওয়ানোর টাকা রুজি করা যায় না, কারণ তো আসি না, কারণ আসলে না কাস্টমার আসতে। কাস্টমার আসবে, কথা বলবে, মাল দেখবে, আমাদের কাজ করতেই হবে। কাস্টমার না দেখলে কাস্টমার আসবে কিভাবে? ঢাকার বাইরের জেলাগুলোতে জনজীবন হাঁসফাঁস অবস্থা। লোডশেডিং এর সঙ্গে ব্যবসা গরম, ঘরে থাকতে পারছে না মানুষ। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় লোডশেডিং থাকে, তাহলে এই অবস্থা তো চলা খুবই কষ্টকর। অনেক বাচ্চা বাইরে সরক ভাত থাকি যায়, মনে হচ্ছে গাঙ্গের পারো গিয়া বাতাস রাই। এক মাসে আগে যেগুলো আইতো এখন আইয়া 2 মাসের বেড়ে অনেক মাস। দেশে গড়ে বিদ্যুতের চাহিদা 15,000 মেগাওয়াটের কিছু বেশি। সরকারি ভাড়া ভিত্তিক ও আমদানি মিলিয়ে সরবরাহ সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট, অর্থাৎ চাহিদার তুলনায় সক্ষমতা প্রায় দ্বিগুণ। এর মধ্যে আওয়ামী লীগ সরকার 15 বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দাম বাড়িয়েছে 14 বার। এত সক্ষমতার পরও কেন লোডশেডিং? বিশ্লেষকরা বলছেন, এটি বিদ্যুৎ খাতে লুটপাটের তাৎক্ষণিক ফল। বিপুল পরিমাণ হরিলুট, কুইক রেন্টাল বলি, তার ক্যাপাসিটি চার্জ বলি, তার ইনস্টলেশন চার্জ বলি, তাকে অন্যান্য চার্জ দেওয়া বলি, অথবা সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে ওইটাই ছিল আসলে মূল প্রবলেম। তারা বলছেন, এ থেকে উত্তরণে জ্বালানি সরবরাহে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কিভাবে আমার যে ডিমান্ড, ন্যাশনাল যে ডিমান্ড, সেটার ক্ষেত্রে প্রোডাকশনটা চালিয়ে নেওয়া যায়, সেটার ব্যবস্থাটা করতে। এসব বিষয় জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে মুঠোফোনে কল করা হলে ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলার অপারগতা প্রকাশ করেন তিনি। সেলিম মালিক, RTV, ঢাকা। আশুলিয়ায় লাশ পুড়িয়ে বিভৎসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ভ্যান গাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী 2টি পরিবার। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, হত্যার উদ্দেশ্যেই ছাত্র জনতার আন্দোলনে গুলি করেছে পুলিশ। শিহাবুল ইসলামকে সাথে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। এমন বিভৎসতার নির্মমতা হয়তো কেউ আগে দেখেনি। গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলার ভিডিও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও সামনে না আসলে হয়তো অজানায় থেকে যেত এমন নৃশংসতার ঘটনা। 5 আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল, তার মা একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে
আশুলিয়া ঘটনা 5/8/2024 তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আন্দোলনে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্য শোনেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। চিফ প্রসিকিউটর জানান, বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। ট্রাইব্যুনাল গঠনের সাথে তদন্তের কোনো সমস্যা নেই। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গেল রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়। পরে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। তৌফিক ইলাহি চৌধুরী আওয়ামী লীগ সরকারের এক প্রভাবশালী নাম, যে গুটি কয়েক মানুষের কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে তৌফিক ইলাহি অন্যতম। 5 আগস্ট পট পরিবর্তনের পর প্রভাবশালী এ উপদেষ্টারও খোঁজ মিলছিল না। অবশেষে গেল রাতে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গুলশান থেকে আটক করা হয়েছে তাকে। পরে সকালে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকালে তাকে আদালতে তোলা হয়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাড্ডা 4/8/24 মামলায় আজকে ডক্টর তৌফিক ইলাহি ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক, ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 82 বছর বয়স্ক। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাড্ডা থানার মামলা ছাড়াও তৌফিক ইলাহির বিরুদ্ধে রাজধানীতে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলায় 1 নম্বর আসামি করা হয় মাশরাফি বিন মুর্তজাকে। কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় 8 যাত্রী হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক, সাবেক আইজি বেনজির আহমেদ, গ্রামের মেয়র মিজানুর রহমান সহ 130 নেতাকর্মীর নামে হত্যা মামলা হয়েছে। এদিকে যশোরে যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি ও পায়ে গুলির অভিযোগে তৎকালীন কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম ও TSI রফিক সহ পুলিশের 16 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এসব করে লাভ হবে না, দেশের মানুষ এর দাঁত ভাঙার জবাব দেবে। টাঙ্গাইলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক দেশ গড়ার প্রথম লক্ষ্য অর্জনের পর এখন জনগণের শাসন প্রতিষ্ঠার লড়াই চলছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সুতি BM পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে 8000 মাইল দূর থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইল জেলার বিভিন্ন পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরে দেশ নিয়ে নিজের স্বপ্নের কথা জানান তিনি। পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা, কারণ লক্ষ্য একটি। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে
জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে শুধু রাজনৈতিক নয়, দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এই দলের নাম ব্যবহার করে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে। জাহিদ রহমান, RTV, ঢাকা। লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার মান্দারি ইসলামিয়া আলিম মাদ্রাসায় মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফয়জুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের একটি চিকিৎসক দল অংশ নেন। অধ্যাপক ফয়জুল ইসলাম জানান, মানবিক আবেদন থেকেই বন্যা দুর্গত মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেই দলে কারা কারা থাকছেন তা জানতে বুধবার সকাল থেকেই বিসিবিতে ছিল সংবাদকর্মীদের উপস্থিতি। এদিন বিকেলে নীরবতা ভাঙেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাংবাদিকদের জানান, ভারত সফরের দল চূড়ান্ত, তবে ঘোষণা করতে লাগবে বেশ খানিকটা সময়। টেস্ট টিম যাবে ভারতে, তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। এদিকে জাতীয় ক্রিকেট লিগে আসছে নতুনত্ব। প্রথমবারের মতো খেলা হবে টি-20 সংস্করণে। খেলা হবে একটা এরেই, ভালো উইকেটে খেলা হবে এমন আশ্বাস নির্বাচক আব্দুল রাজ্জাকের। এবার আমাদের তো নতুন এনসিএলে কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না, তো যেটা চিন্তা করেই করা হয়েছে। উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। স্পেসিফিকভাবে যদি কিছু দরকার হয় সেগুলোরও চেষ্টা করা হবে আর কি। এগুলো এখন ইমপ্রুভ করার জায়গা। অবশ্য এনসিএল এর ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের 14 তারিখ থেকে শুরু হবে এনসিএল এর 26তম আসর। রাফি আমিন, RTV, ঢাকা। রাতে সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।